আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিবালয়। নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন, সীমানা নির্ধারণ করে 15 সেপ্টেম্বর গেজেট এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সাথে সংলাপ করবে ইসি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্দিষ্ট করে ভোটের তারিখ না বললেও ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনকে সামনে রেখে 60 দিন পূর্বে তফসিল ঘোষণার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন এস.এম. আরিফ। পরবর্তীতে কথা যদি সংশোধনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে নির্বাচন কমিশন সচিবালয়ে এই সংবাদ সম্মেলন। সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনকে সামনে রেখে 24টি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে কমিশন। এর মধ্যে নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন, সীমানা নির্ধারণ করে 15 সেপ্টেম্বর গেজেট এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সাথে সংলাপ করবে ইসি। কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সবকিছু হয়ে গেল তা তো না, এটা চলমান থাকবে। এর সাথে সংযোজন হবে, বিয়োজন হবে না, কারণ নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে ইসি। একই সময়ের মধ্যে নির্বাচনের আইনবিধি প্রণয়ন, নভেম্বরে প্রবাসীদের জন্য এবং ভোটের 2 সপ্তাহ আগে কারাবন্দীদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানান তিনি। আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। নির্বাচন সামনে রেখে এআই সহ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে কমিশনের সামনে। সংশ্লিষ্টদের নিয়ে মোকাবিলার প্রত্যাশা আখতার আহমেদের। সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করব। একটা জিনিস বলা ভালো যে আমরা কি আমাদের সব কিছুই সামাল দিতে পারবো? চেষ্টা করব যাতে সব কিছুটাই সামাল দেওয়া যায়, কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে। কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশন ইসি ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টেলিফোন বার্তায় বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা নির্বাচনে বাধা দেওয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমরা আশাবাদী হয়ে হচ্ছে যে আপনি রোডম্যাপ থেকে বোঝা যায় যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মূল কথা হচ্ছে যে আমরা উই আর হ্যাপি। এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশের জামায়াতে ইসলামী, এমন দাবি করে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হতো। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিকেলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেমিনারে বিশেষভাবে উঠে আসে নির্বাচন কমিশনের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আলোচনা। সেমিনারে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। একটা ফেয়ার ইলেকশন চায় মানুষ, একটা নির্বাচন ডেমোক্রেসি চায় মানুষ, সকলের অধিকার নিশ্চিত করার একটা বাংলাদেশ চায়। ইনশাআল্লাহ মানুষের এই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি দেশপ্রেমিক, একটি সৎ, আদর্শিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কারিগরদেরকেই এদেশের মানুষ আগামী সুষ্ঠু নির্বাচনে তাদের রায় প্রদান করবে বলে এই জনগণের প্রতি আমরা দৃঢ় আস্থা পোষণ।
জুলাই সনদে চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে প্রতিক্রিয়া এসব কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। যদিও জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকায় হতাশ করেছে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার বাসায় ফেরার কথা রয়েছে। রাত 8:45টার দিকে গুলশানের বাসভবনে ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত 8:30টায় তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে গত 23 জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা করান সাবেক এই প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের পতনের পর তরুণ প্রজন্মের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা অনুধাবন করতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপর স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। চতুর্থ জাতীয় শিশু ও যুব সমাবেশ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে তা বাস্তবায়ন না হলে জনগণের সমর্থন পাওয়া কষ্টসাধ্য হবে। একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা, অনেক বড় আকাঙ্ক্ষা জেগেছে। আমি পলিটিশিয়ানদেরই বলি, যদি এই প্রত্যাশা যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের পরিবর্তন নির্বাচিত সংসদ ছাড়া করা হলে তা বাস্তবায়ন করা কঠিন হবে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের আন্দোলনকে সরকার গুরুত্ব সহকারে নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজল কবির খান। বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে উপদেষ্টা জানান, প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় 14 সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার। শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয় প্রকৌশলী পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভা। সভা শেষে কমিটির সভাপতি জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে সরকার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল, তারপরে যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল, তো এরকম যারা যাদের
যাদের কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব। আন্দোলনরত শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফৌজুল কবির খান বলেন, নিরপেক্ষতার সাথে কারো পক্ষপাতিত্ব না করে এ সমস্যার একটা ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটা প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমরা তো আগে তো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। এ সময় কমিটির সদস্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় 14 সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন, পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে। এদিকে সরকারের এসব সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সারা দেশের ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রকৌশলী শিক্ষার্থীরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর NM গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী 30 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। এদিকে 3 দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। অন্যদিকে কৃষিবিদদের 3 দফা দাবি বাস্তবায়নে আগারগাঁও ব্লকেট করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই সাক্ষ্য দেন শহীদের বাবা মকবুল হোসেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, আবু সাইদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুনানিতে 6 জন আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি 24 জন এখনও পলাতক। পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন শহীদের বাবা মকবুল হোসেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, আবু সাইদের বুক জুড়ে অসংখ্য গুলির দাগ ছিল, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছে। শুনানিতে 6 জন আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি 24 জন এখনও পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। বিচার প্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছে শহীদ আবু সাইদের পরিবার। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দুপুরে 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে বটতলা থেকে শুরু হয় ছাত্রদলের 3য় দিনের আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী ফরহাদ। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইস্তেহার পাঠ করেন। আবাসন সংকট নিরসন, হল ও কো-কারিকুলাম কার্যক্রমের উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে ইস্তেহারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ। 24-এর 5 আগস্ট ফ্যাসিবাদের কাছ থেকে আজাদি পেলেও সাংস্কৃতিক স্বাধীনতা মেলেনি বলে দাবি শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়ুমের। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি। বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতা যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে। এদিকে প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে দাবি ছাত্রদলের জিএস প্রার্থীর। আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেই চলে, কারণ বিশ্ববিদ্যালয়ের সকল প্রার্থী যে যার মতন করে আপনার লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার তোড়জোড় চালাচ্ছে, যে যার মতন প্রচারণা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তারাও বার্তা দিচ্ছেন পরিবর্তনের। নেতা হিসেবে নয়, তাদের মধ্যে থেকে আমি একজন প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক দাবি আদায় আমি তাদের জন্য কাজ করতে চাই। গণরুম, গেস্টরুম কালচার থেকে বেরিয়ে এসে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করতে বদ্ধপরিকর শিক্ষার্থী ও প্রার্থীরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের 24 অদম্য এলাকায় পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া। এতে ভিপি পদে নির্বাচন করবেন শেখ সাদি হাসান, জিএস পদে নির্বাচন করবেন তানজিলা হোসেন বৈশাখী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নারী আঞ্জুমান আরা ইকরা নির্বাচন করবেন। 25 সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণায় সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আজ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর আয়োজন করেছে কর্তৃপক্ষ। তফসিল ঘোষণাকে আমরা উষ্ণ অভ্যর্থনা দিয়ে গ্রহণ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মনোনীত প্যানেল ঘোষণা করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও ছাত্রদের সাথে ছিল, সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছে, ভবিষ্যতেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে। আমার প্রিয় সংগঠন আমাকে যোগ্য মনে করেছে, সেক্ষেত্রে আমি অবশ্যই খুশি এবং তার চেয়ে বেশি খুশি যে আমার মধ্যে সবসময় যে শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা আগ্রহ ছিল, এখন সে সুযোগটা আমি পাচ্ছি এবং আমি আশাবাদী যে আমি শিক্ষার্থীদেরকে আমার পাশে পাবো। আমরা যেহেতু জাকসুর ক্যান্ডিডেট, আমরা নির্বাচিত হলে অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে, আমাদের অনলি প্রায়োরিটি হবে শিক্ষার্থীদের পাশে থাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল ছাত্র সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল চতুর্থবারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে। বুধবার রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর বিষয়টি বিবেচনা করে আগামী 28 সেপ্টেম্বরের পরিবর্তে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ 24 আগস্ট থেকে 31 আগস্ট, মনোনয়নপত্র দাখিল 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই 6 ও 7 সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 9 সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 10 সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। এখানে এতগুলো বিষয় জড়িত আছে যে যদি আপনি সমস্ত ক্রাইটেরিয়া নিতে যান তাহলে এখানে একটা সময়েরও ব্যাপার, হিউজ পরিমাণ অর্থেরও বিষয়। আমরা মোটা দাগে যে বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেছি, আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা ডোপ টেস্ট করছি। বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেয়নি সরকার।
ভবিষ্যতে এই ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে, তা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাছাড়া ভবিষ্যতে এই ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। এতে আরও বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী মনে করে। দেশের 3 স্থল বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থল বন্দর, দৌলতগঞ্জ স্থল বন্দর, তেগামুখ স্থল বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাল্লা স্থল বন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে। স্থল বন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক মানি ট্যাক্স পেয়ারসের মানি খরচ হয়। তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, উন্নয়ন ও কারিগরি সহায়তা, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে এসব প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, চলতি বছরের অক্টোবরে কক্সবাজারে আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারবে, সেই লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের ব্যাপারে দুদক অনেকগুলো মামলা তদন্ত করছে, সেটা